বাংলা সাহিত্যের রোমাঞ্চকর কিছু গল্প দিয়ে সাজানো আমাদের এই বিশেষ নিবেদন গল্পবর্ণ। আজ আপনার জন্য সৈয়দ মুস্তাফা সিরাজের লেখা নিঝুম রাতের আতঙ্ক। সৈয়দ মুস্তাফা সিরাজ জন্ম 14 অক্টোবর 1930। বাংলা সাহিত্যের বিশেষ করে কিশোর সাহিত্যে গোয়েন্দা কাহিনীর লেখক হিসাবে তিনি জনপ্রিয়। কর্নেল রহস্য কাহিনী লিখতে শুরু করেন বড়দের জন্য। তারপর আনন্দমেলার সম্পাদক কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তীর অনুরোধে লেখেন কিশোরদের জন্য কর্নেল কাহিনী। এছাড়া শুকতারা, আনন্দমেলা, পক্ষীরাজ, সন্দেশ ইত্যাদি পত্রপত্রিকায় লিখেছেন ছোটদের অনেক গল্প। বহুদিন আনন্দবাজার পত্রিকার সঙ্গে যুক্ত ছিলেন। বেতারের জন্য অনেক নাটকও লিখেছেন একসময়। 4 সেপ্টেম্বর 2012 তার মৃত্যু হন। আজকের গল্পটি আমরা নিয়েছি দেশ পাবলিশিং থেকে প্রকাশিত নিঝুম রাতের আতঙ্ক এই বইটি থেকে। প্রধান চরিত্রে গজপতি, ভবভূতি, ডাক্তার ভূতনাথ, গল্প পাঠে শুভঙ্কর, ঋতব্রত, গল্পের সূত্রধর শুভ। শুরু হচ্ছে নিঝুম রাতের আতঙ্ক। স্টেশনে ট্রেন থেকে নেমে একগাল হেসে গজপতি আঙুল তুলে বললেন, ওই যে জঙ্গল মতো জায়গা দেখতে পাচ্ছ না, ওখানে সূর্য ডুবতে চলেছে, শিগগিরই পৌঁছাতে হবে। ভবভূতি ট্রেনটা চললে না যাওয়া অবধি কোনো কথা বললেন না, গম্ভীর মুখে দাঁড়িয়ে রইলেন। ঠোঁটের কোণায় সেই অবিশ্বাস্যের বাঁকা হাসিটা এখনও রেখে দিয়েছেন অবশ্য। ট্রেনটা দূরের বাঁকের গাছপালের আড়ালে মিশে গেল। তখন বললেন, একটুখানি চা পেলে ভালো হতো। চা? চারপাশে তাকিয়ে দেখো না, এখানে চায়ের দোকান তো দূরের কথা, আমরা বাদে জনমনস্বী আর দেখতে পাচ্ছ? ভবভূতি দেখলেন, তাই বটে, প্ল্যাটফর্ম খাঁখা, শুধু এই স্টেশন ঘর, একটা টিনের গুমটি ঘরের মতো, তাছাড়া আর কোনো ঘর বাড়ি নেই। গাছপালা, ঝোপ জঙ্গল নিঝুম হয়ে ঘিরে আছে স্টেশনটা। কেমন যেন থমথমে অস্বস্তিকর হাবভাব। তারপর হঠাৎ চোখে পড়ল ঝোপের আড়ালে দুজন লোক হন হন করে চলে যাচ্ছে। ওই তো দুজন লোক, হ্যাঁ স্টেশনেরই লোক, স্টেশন মাস্টার আর পয়েন্ট মাস্টার। কিন্তু ওরা পালাচ্ছে মানে স্টেশনে থাকতে চায় না। রেলের কোয়ার্টার পর্যন্ত এখানে তৈরি করা সম্ভব হয়নি, করেছে খানিকটা দূরে। ওরা এখন পালিয়ে সেই কোয়ার্টারে গিয়ে ঢুকবে, পরে ট্রেন আসার হলে তবে স্টেশনে আসবে, ফের পালাবে। তাহলে ওই স্টেশন ঘরটা তৈরি হলো কিভাবে শুনি? আরে সে অনেক হাঙ্গামা করে হয়েছে, সাহেব ইঞ্জিনিয়াররা এসে বানিয়েছে। ওরা খুব ডানপিতে ছিল বলেই তাই পেরেছে। আর ট্রেনটা কেন ঝটপটে একটু দাঁড়িয়েই তক্ষুনি ল্যাচ তুলে কেটে পড়লো, দেখলে না? তুমি ঠাওর করলে দেখতে পেতে ড্রাইভার, ফায়ারম্যান, গার্ড সাহেব, এমনকি যাত্রীরাও পর্যন্ত এই স্টেশনে এসে না চোখটা বুজে থাকে। ওই সিগন্যাল পেরোলে তবে চোখ খোলে। আমরা কিন্তু চোখ বুজে নেই। আরে বাবা, আমাদের ক্ষতি হওয়ার কারণ নেই বলেই না চোখটা খুলে রেখেছি। তুমি নিশ্চিন্তে থেকো, আমাদের গায়ে আঁচল লাগাতে দূরে থাক, আমাদের উঁকি ঝুঁকি মেরে ওরা দেখতে পর্যন্ত সাহস পাবে না। কারণটা কি জানো? এত বড় প্রজেক্টের চার্চে আছে আমার ভাগ্নে ভূতনাথ। ভূতনাথকে দেখলে ওরা কি ভয় যে পায় না, কি বলবো। প্রজেক্ট অর্থাৎ বাংলায় যাকে বলে প্রকল্প। এই প্রকল্পের কথা শুনে ভবভূতি কলকাতার গজপতি ড্রয়িং রুমে যতটা জোরে হেসেছিলেন, এখানে পৌঁছে ততটা পারলেন না। খুক খুক শব্দ হলো মাত্র। গজপতি পিছনে পিছনে রেল লাইন বরাবর এগোতে থাকলেন।
সূর্য গাছপালার আড়ালে অস্ত যাচ্ছে। আশ্বিন মাস, ঘন সবুজ চিকনাই দেওয়াল, সেই সব গাছপালার গায়ে নীলচে কুয়াশা জমতে শুরু করেছে। পাখপাখালি তুমুল হল্লা করছে। ভবভূতি টের পেলেন কেমন যেন অস্বস্তি তাকে পেয়ে বসেছে ক্রমশ। হলেও হতে পারে কিংবা থাকলেও থাকতে পারে গোছের ভাবনা মগজে সুরসুর করে বেড়াচ্ছে। বারবার এদিক ওদিক দেখতে দেখতে যাচ্ছেন। এই প্রকল্পের কথাটা উঠেছিল সুন্দরবন ব্যাঘ্র প্রকল্পের কথায়। গতকাল সন্ধ্যায় জোর বৃষ্টি নেমেছিল। রাস্তায় এক হাঁটু জল জমে গিয়েছিল। তার সঙ্গে লোডশেডিং। গজপতির ড্রয়িং রুমে মোমবাতির আলোয় বাঘ নিয়ে কথা হচ্ছিল। ভবভূতি যৌবনে দুর্দান্ত শিকারী ছিলেন, তাই ওর সব কথায় বাঘ আসবেই। ওর আফসোস, বাঘ মেরে বড্ড ভুল করেছেন এতকাল। এখন বাঘ বংশ দেশ থেকে লোপ পেতে বসেছে। তাই সুন্দরবনের বাঘ প্রকল্প করে সরকার একটা কাজের মতো কাজ করেছে। বেচারীরা শান্তিতে ওখানে গিয়ে খেয়ে পড়ে বাঁচুক আর বংশবৃদ্ধি করুক। সেই কথা জেট টেনে গজপতি বলেছিলেন, আর ভূত বংশের কথাটা ভাবো ভায়া, আজকাল আর তত ভূত কেউ দেখতে পায়? আরে বাপু, ভূতেরাও তো লোপ পেতে বসেছে। আমাদের ছেলেবেলায় দেখেছি। ভূত? তুমি ভূতে বিশ্বাস করো? আলবাত করি। আর সেই কথাই তো বলতে যাচ্ছি। হুম হুম, শুনবো না, সব গুল। ভূত নেই? কি নেই? আলবাত আছে। চলো চলো, এক্ষুনি চলো। আছে কিনা তোমার টের পাইয়ে দিচ্ছি। হ হ হ হ হ হ হ হ হ। কোথায় যাবো শুনি? কোনো পুরো বাড়িতে, নয়তো শ্মশানে। এই তো, আমি ও সব জায়গায় চষে ফেলেছি এক সময়, ভূতের টিকিটেও দেখিনি। আরে ঠিক জায়গায় গেলে তো দেখবে। তাছাড়া বললুম তো, আজকাল আর তত ভূত নেই। আগে যেমন ধরো পাড়া গায়ে যখন তখন বাঘ দেখা যেত, এখন কি যায়? যায় না। আর তুমি তো বললে বাঘ বংশ লোপ পাচ্ছে বলে সুন্দরবনে বাঘ প্রকল্প করা হয়েছে। হয়েছে, প্রকল্প না বলে বলো বাঘেদের অভয়ারণ্য। ঠিক তাই বলতে যাচ্ছিলাম তোমায়। শুনবে না, খালি গো ধরবে। রামচন্দ্রপুর নামে স্টেশন আসে, শুনেছো কখনো? শোনোনি? হুম, না শুনিনি। তা হয়েছে কি? রামচন্দ্রপুরের ঠিক তোমার সুন্দরবনের বাঘেদের অভয়ারণ্যের মতো ভূতদেরও বংশ রক্ষার জন্য অভয়ারণ্য করা হয়েছে, তুমি জানো? হ্যাঁ জানো। তার প্রজেক্ট অফিসারকে? জানি না, কারণ এমন প্রজেক্টের কথা কোশমিন কালেও শুনিনি। তুমি যা জানো না বা শোনোনি তা নিয়ে তুমি তর্ক করতে এসো না। রামচন্দ্রপুর ভূত প্রকল্পের চার্জে যে অফিসার আছে তার নাম ভূতনাথ। হ্যাঁ, আমার আপন ভাগ্নে। সে রীতিমতো মেক্সিকোতে ট্রেনিং নিয়ে এসেছে ভূতের ব্যাপারে। বলো কি? হ্যাঁ, মেক্সিকো বিশ্ববিদ্যালয় ভূতত্ত্বের ডক্টরেট ডিগ্রি। আমাদের ভূত সেই ডিগ্রি পেয়ে এখন ভারতের নাম করা ঘোস্ট এক্সপার্ট, অর্থাৎ ভূত বিশেষজ্ঞ হয়েছে। গত বছর যখন রামচন্দ্রপুর ঘোস্ট প্রজেক্টের থ্রুই ভূতেদের অভয়ারণ্য চালু হলো, তখন তার উদ্বোধন কে করেছিল জানো? ভূত বিষয়ক দপ্তরের মন্ত্রী মিসেস এস.সি. হাড়মটমটিয়া। এমন সরকারি দপ্তরের নাম তো শুনিনি। আর এস.সি. হাড়মটমটিয়া? হুম হুম, শুনিনি। এই তো, কিছু খবর রাখো না। আর রাখবেটাই বা কি করে? সারা জীবন তো বন বাজারে বাঘের লেজ ফলো করেই কাটালে। শুনে রাখো, এমন দপ্তর একটা আছে, তবে গোপনীয় দপ্তর, কেউ জানে না। আমার ভাগ্নের খাতিরে আমি জানতে পেরেছি। হুম, তাহলে ওই মন্ত্রী মহোদয়ের
পুরো নাম বুঝি মিসেস শাকচুন্নি হাড়মটমুটিয়া। ঠিক আছে, কালই আমার সঙ্গে বেরিয়ে পড়ো। রামচন্দ্রপুর ভূত অরণ্যে গিয়ে সচক্ষে সব দেখতে পাবে। এও বুঝবে স্টেশনের নাম রামচন্দ্রপুর রাখার কারণটা কি। কি কারণ শুনি? ওটা ভূতারণ্যের বর্ডার। রাম শব্দে ভূতেরা জব্দ, বুঝলে না? পাছে অভয়ারণ্য বা ভূত প্রকল্পের দু একটা পাজি ভূত এলাকা ছাড়িয়ে বাইরে গা গ্রামে হানা দেয়, তাই এই ব্যবস্থা। তোমার সুন্দরবন ব্যাঘ্র প্রকল্পের দু একটা বাক্যি এমনটি করে না মাঝে মাঝে? রেল লাইনের ধারে ধারে কিছুটা এগিয়ে ডান দিকে সরু এক ফালি রাস্তা। সামনে একটা ছোট্ট নদী দেখা যাচ্ছিল। তার ওপর কাঠের পোল আছে। সেই পোলে পৌঁছাবার পর বললেন, এবার আমরা ভূতেদের অভয়ারণ্য এলাকায় ঢুকছি। ওই দেখো, কাঠের ফলকে লেখা আছে রামচন্দ্রপুর ভূত প্রকল্প। দেখতে পাচ্ছ? ভবভূতি মেরে গেলেন। মুখে বাঁকা হাসিটা মিলিয়ে গেল। কাঠের ফলকটার সামনে দাঁড়িয়ে চশমা খুলে চোখ দুটো মুছে নিলেন। তারপর চশমার কাঁচ ভালোভাবে মুছে হেঁট হলেন। কিন্তু না, বড় বড় হরফে সত্যি লেখা আছে রামচন্দ্রপুর ভূত প্রকল্প, 13টি প্রজাতির ভূতেদের অভয়ারণ্য। তার পাশে আর একটা বড় ফলকে নোটিশ, সাবধান, কেহ উহাদের উত্তপ্ত করিবেন না। ঘাড় মটকাইয়া দিলে সরকার দায়ী হইবেন না। তবে কেহ কেহ আদর করিয়া উহাদের কিছু খাওয়াইতে চায়েন, তাহাতে আপত্তি নাই। কিন্তু নিজে এই তালিকার খাদ্যগুলি ছাড়া আর কোনো প্রকার খাদ্য খাইবেন না, জরিমানা করা হইবে। ভবভূতি একটু ঝুঁকে খাদ্য তালিকার ঝটপট চোখ বুলিয়ে নিলেন। দুধ, রসগোল্লা, হাড়গোড়, শুকনো গোবর, খাঁটি সর্ষের তেল, পাকা কলা, টিকটিকির ডিম ও লেজ, নানান রকম মাছ, শিঙি বাদে, এবং আরশোলার ঠ্যাং। গজপতি ওর পিঠে হাত রেখে চাপা স্বরে বললেন, দেরি হয়ে যাচ্ছে, সন্ধে হয়ে এলো। আমার ভাগ্নের অফিসে গিয়ে ওসব জেনে নেবেন। এসো এসো। ভবভূতি গুম হয়ে গেছেন। মুখে রা বাক্যি নেই। তার ওপর গজপতির এরকম চাপা গলায় কথা বলা শুনে তার গা ছমছম করছে। এবার দুধারে ঘন জঙ্গল, মধ্যেখানে এক ফালি পিচের পথ। কিছুটা চলার পর বড় বড় গাছের জঙ্গল দেখা গেল। তার মধ্যে একটা আলো দেখা যাচ্ছিল। ওই যে সীমানের অফিস, মানে আমার ভাগ্নে। ভবভূতি এখন মোটামুটি অনেকটা বিশ্বাস করে ফেলেছেন। খুঁতখুঁতে গলায় বললেন, ওরে কিছু খাবার এনেছো? চুপ, খাবারের নাম করো না এখন। সেবারে আমি কি বিপদেই না পড়েছিলাম এসে। পিছু নিয়েছিল নাকি? ওই অফিস অব্দি পিছন নিয়েছিল। খালি বলে, কি এনেছিস দে দে, বলছি কি এনেছিস, নিয়ে যা দিয়ে যা। বলো কি? আচ্ছা, ওরা নাকের স্বরে কথা বলে কেন বলো তো? নাক নেই যে? কঙ্কালের মুন্ডু দেখনি? আছে? নাক আছে? ঠিক বলেছ, নাকের জায়গায় গর্ত আছে বটে। এই সময় আলো অনেকটা কমেছে। ভবভূতি অস্বস্তিতে হাঁটছেন আর অনবরত এদিক ওদিক চাইছেন। হঠাৎ তার মনে হলো সামনের বাঁদিকে একটা গাছের প্রকাণ্ড মরা ও শুকনো ডালে কালো রঙের এবং দেখতে কতটা হনুমানের মতো কি যেন বসে আছে। তারপর সেই অদ্ভুত প্রাণীটা
বার কতক আপন খেয়ালে উল্লুকের মতো শুকনো ডালটা ধরে চরকি ঘোড়া হয়ে ঘুরল। ওটা কি? গজপতি দেখেই চাপার স্বরে বললেন, বলো রাম 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 রাম। সাবধানে পা টিপে টিপে জায়গাটা পেরিয়ে গিয়ে গজপতি জানালেন, এই প্রজাতির নাম গেচো ভূত। এরা গাছেই থাকে। এদের বড্ড বদভ্যেস, টুপটাপ করে ঢিল ছোড়ে। মাথা ন্যাড়া দেখলে তো আর রক্ষে নেই। রাস্তাটা ডাইনে ঘুরেছে এবার। সামনে গেট দেখা যাচ্ছে, তার ওপাশে বাংলোর মতো একটা বাড়ি। গেটের কাছাকাছি যেতেই ভবভূতি দেখলেন আচমকা কি একটা ঠ্যাঙা লিগলিকে মূর্তি সামনে শটাং ছোপের রাস্তায়, এবং তাদের সামনে একটু তফাতে দাঁড়িয়ে গেল। গজ, ওটা কি? গজপতি দাঁড়িয়ে গেছে। এই সেরেছে রে, কিছু খাবার আনা উচিত ছিল। ও তাই তো, অন্তত একটুখানি শুকনো গোবর। মুখের কথা মুখেই থাকলো গজপতি। সেই মূর্তিটা করে বেজায় হেসে উঠল। ভবভূতি বিড় করে বলতে থাকলেন, ট্রাম 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 ট্রাম। তারপর টের পেলেন রামের বদলে ট্রাম বলছেন। তখন শুধরে নিয়ে রাম নাম শুরু করলেন। এই না না, রাম 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 রাম। আর গজপতি বিকট চেঁচিয়ে আর্তনাদ সুরে বলে উঠলেন, ও ভূত, ভূত রে, ও ভূত, তোর ঘটোৎকচকে সামলে নে, বেরিয়ে পড়েছে। বাংলো বাড়ি থেকে আলো হাতে বেরিয়ে কে সাড়া দিল, ওই কোন বেটা রে, নাম ধরে ডাকছিস, স্পর্ধা তো কম নয়। বাবা ভূত, আমি 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 তোর মামা গজপতি। আলো হাতে হন্তদন্ত হয়ে এগিয়ে এলো একটা লোক। তাকে দেখে রাস্তা আটকে দাঁড়ালো সেই মূর্তিটা এক লাফে ঝোপঝাড় ডিঙিয়ে পালিয়ে গেল। কিছুক্ষণ আচমকা যেন ঘূর্ণিঝড় বয়ে গেল। গজপতি ফিস ফিস করে জানালেন, পাহাড়ি দেশের ভূত, বুঝলে তো, ভয় নেই, এসো। বাবা ভূত, তোকে খবর দিয়ে আসতে পারেনি বাবা, এদিকে ট্রেনটাও লেট করেছিল। গেট খুলে ডাক্তার ভূতনাথ বললে, ও হো, মামা নাকি, আসুন আসুন, কি সৌভাগ্য আমার। উনিকে আমার বন্ধু, তোকে এনার কথা বলেছি, মনে নেই হয়তো। ইনি এক সময় যাকে বলে একবারে নাম করা শিকারী ছিলেন। ভবভূতি, এ হচ্ছে সেই ডাক্তার ভূতনাথ পাত্র। ডাক্তার ভূতনাথ নমস্কার করে বললেন, আসুন আসুন, কি সৌভাগ্য আমার। বাংলো ঘরের মধ্যে একটা হ্যাঁচাক জ্বলছে। লণ্ঠনটা দম কমিয়ে বারান্দায় রেখে ডক্টর ভূতনাথ ওদের নিয়ে ভেতরে ঢুকলেন। কোনো এক টেবিলে একটা কালো বেঁটে মোটাসোটা হাড়িমুখো লোক খাতায় কি সব লেখালেখি করছিল। একবার মুখ তুলে দেখলেন। ভবভূতির গা শিরশির করে উঠল লোকটাকে দেখে। মানুষ তো, কেমন যেন ভুতুড়ে চেহারা। পাশের ঘরে দরজা খুলে ডাক্তার ভূতনাথ বললেন, এক মিনিট, মোমবাতিটা জ্বেলে নি। লোডশেডিং বুঝি? না, এখানে ইলেকট্রিসিটির বালাই নেই। কেন নেই সে পরে বলবো ক্ষণ। ডাক্তার ভূতনাথ মোমবাতি জ্বেলে দিলেন। আসুন মামা, আপনারা বরং ভেতরে এসে বসুন, আমি যাই চায়ের জোগাড় করি। ঘরটা বেশ বড়। ভবভূতি ও গজপতি আরাম করে বসলেন। ডাক্তার ভূতনাথ বাইরে চলে গেলেন। বাইরে তার গলা শোনা গেল, কাকে ডাকাডাকি করছে। গজপতি বললেন, ইলেকট্রিসিটি কেন নেই জানো? ভূতদের ওই আলো সহ্য হয় না। লন্ঠন হ্যাজাক অবধি বড়সড় শোয়, ওই ইলেকট্রিসিটির জ্বালায় ভূত বংশ লোপ পেতে বসেছে।
ভবভূতি দমে গেছেন এখন, সাই দিয়ে মাথাটা নাড়লেন শুধু, তারপর বারবার জানলার দিকে তাকাতে থাকলেন। বলা যায় না কখন কি বিদিকিচ্ছিরি ভূতরের চেহারায় জানলায় উকি দিয়ে ওই রকম একটা পিলে চমকানো হাসি হাসবে হয়তো। মনে হচ্ছে রাইফেলটা আনলে ভালো হতো, কিন্তু রাইফেল কি এরা ছুটতে দিত? তার চেয়ে বড় কথা, রাইফেলের গুলি ভূতের গায়ে লাগতো কিনা তাই বা কে জানে। কখনো তো পরীক্ষার সুযোগ পায়নি। কিছুক্ষণ পরে চা খেতে খেতে ভবভূতি এই অভয়ারণ্যের ভূত বৃত্তান্ত বেশ মনোযোগ দিয়ে শুনছিল। গজপতির ভাগ্নে ডাক্তার ভূতনাথ পাত্র অমায়িক মানুষ, রোগা শিরিঙে চেহারা, গায়ের রং কুচকুচে কালো, চুলগুলো ছোট এবং সজারুর কাঁটার মতো খাড়া, গোঁপটাও তাই। এই শরতের ভ্যাপসা গরমেও স্যুটটাই পড়ে আছে। গজপতির চোখ নাড়ছে অনবরত, যেন বলতে চাইছেন, দেখছো তো আমি কেমন ভাগ্নের মামা, ভাগ্নে পাক্কা সাহেব। ডাক্তার ভূতনাথ বলছিলেন, আপনি তো শিকারী মিস্টার, আপনি ব্যাপারটা বুঝবেন ভালো। আপনার যেমন বন্যপ্রাণী বিশেষ করে বাঘের ব্যাপারে তীব্র কৌতূহল ছিল বলে আমারও ছেলেবেলা থেকে ভূতের ব্যাপারে ভীষণ আগ্রহ ছিল। যাই হোক, হঠাৎ একদিন কাগজে দেখলুম মেক্সিকো বিশ্ববিদ্যালয় ভূতত্ত্বের গবেষণার জন্য সেখানকার সরকার বৃত্তি দিচ্ছেন। অমনি কপাল ঠুকে দরখাস্তটা করে দিল। ইন্টারভিউ ডাক পড়লো, পাশ করে গেলুম। তারপর তো দেখতেই পাচ্ছেন, শুনেও থাকবেন। শুনেছি, কিন্তু এই প্রকল্পে কিভাবে ভূত এনেছো সেই কথা বললে তো বাবা শুনি। সে অনেক কথা, কাগজে বিজ্ঞাপন দিতে হয়েছিল, কেউ কোথাও ভূতের খোঁজ পেলে জানান, পুরস্কার করা হবে। বিস্তর চিঠিও এসেছিল, কিন্তু বেশিরভাগ জায়গায় গিয়ে দেখি মিথ্যে ভোগাচ্ছে। তবে কিছু জায়গায়, যেমন ধরুন কলকাতার পুরনো কয়েকটা বাড়ির ছাদ, চিলেকোঠা, সিঁড়ি হাতড়ে 3 রকম প্রজাতির ভূত পেয়েছিল। এরা সবাই কিন্তু মানুষ ভূত। কেউ আত্মহত্যা করে ভূত হয়েছে, কেউ দুর্ঘটনায় মারা গেছে, কেউ খুন হয়ে মারা গেছে। বাবা ভূতনাথ, ভালোভাবে না বোঝালে ভবভূতি বুঝতে পারবে না। তাহলে শুনুন, ভূত জাতি মূলত 3টি উপজাতিতে বিভক্ত। 1, মানুষ ভূত, অর্থাৎ যাকে বলা হয় প্রেত। আর প্রকৃত ভূত, যারা মানুষ বা কোনো জন্তুর অশরীরী আত্মা নয়, সে ভূত। তৃতীয় উপজাতি হচ্ছে প্রাণীজ ভূত, অর্থাৎ মানুষ বাদে অন্যান্য প্রাণী মরে যে ভূতের জন্ম। যেমন ধরুন গরু মরে যে ভূত হয়েছে তার নাম গোদানব। সব রকম ভূতই তো এখানে রয়েছে। তবে সবসময় দেখা পাওয়া মুশকিল। আপনি তো সুন্দরবনের অভয়ারণ্যে গেছেন মশাই, কবার বাঘ দেখতে পেয়েছেন বলুন তো? তা ঠিক, তবে ওরা একটা টাওয়ার বানিয়ে রেখেছে, সেইখানে গিয়ে, এখানেও বানিয়েছি আমরা। তবে সাবধান, কথা বলবেন না কিন্তু, চুপচাপ বসে থাকতে হবে। আমি শিকারী মানুষ, এটা কি নতুন কথা আমাদের কাছে? হ্যাঁ, তাও বটে। তা যাকে, এবার শুনুন গ্রামাঞ্চলে কিভাবে ভূত খুঁজে এনেছি। গ্রামে খবর কাগজ পড়ে তাই ঢেঁড়া পিটিয়ে জানিয়ে দেওয়া হয়েছে। তার ফলে অসংখ্য জায়গা থেকে নানান রকম ভূতের খোঁজ পাওয়া গেল। যেমন ধরুন বীরভূমে একটা দিঘি এক কোণে শাকচন্নির খোঁজ পেল, তক্ষুনি বেরিয়ে পড়লুম। কিন্তু ওদের ধরে আনলেন কিভাবে? খুবই সোজা, শুধু জানতে হয় কোন প্রজাতির ভূতে কি খাদ্য, ব্যাস। বীরভূমে সেই শাকচন্নির আড্ডায় এক রাতে গিয়ে বসে রইলুম। ওর প্রধান খাদ্য মাছ। মাছ দেখে তক্ষুনি ওর নোলায় জল ঝরতে লাগলো। ঘোমটার ফাঁকে বলল, একটা মাছ দিয়ে না ভাই, একটা মাছ দিয়ে না ভাই। আমি অমনি উঠে চলতে শুরু করলাম। সারা পথ ও পিছনে চাইতে চাইতে আসে, আর আমি বলি, আর একটু গিয়ে দেবো, একটু একটু চলে আয়। ব্যাস, এই করে এখানে নিয়ে এলাম। এখানে পুকুর বানিয়ে অডেল মাছ ছেড়েছি।
শাকচুন্নিরা ছড়িয়ে ছিটিয়ে যা খাবার খাচ্ছে আর বাকিটা কলকাতায় চালান দিচ্ছি। আরে সেই সব মাছই তো কলকাতায় বিক্রি হচ্ছে। সবই তো বুঝেছেন, শাকচুন্নিরা শুকে ফেলে দেয় তাই ওই রকম, বুঝলে তো? আচ্ছা বাবা ভূতনাথ, দুধ, রসগোল্লা, পাকা কলা এসব সুখাদ্য কোন ভূতে খায়? ভূত নয়, ভূতনি বলুন। এরা প্রেত উপজাতির অন্তর্বর্গ, অর্থাৎ কোনো পেটুক মেয়ে মরে ভূত হয়েছে যেই কথাটা বলা, অমনি জানলার বাইরে থেকে ক্যান ক্যানে গলায় কে যেন বলে উঠল, কি 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 বললি রে, কি বললি? শুধু মেয়েরাও সব খায়? ভবতী আঁতকে উঠে দেখলেন নির্ঘাত ভূতনিই বটে। চুলের যা ছিঁড়ি, তার পরনে শাড়ি, কত রকম গয়নাও পরা, জানলায় দাঁড়িয়ে চোখ কটমটিয়ে তাকিয়ে রয়েছে। ডাক্তার ভূতনাথ ধমক দিয়ে বললেন, পেচর মা, এখন যা তো এখান থেকে। দেখছো না আমরা গল্প করছি? কিছু না বলা থাকলে পরে এসো, না হয় দরখাস্ত করো। ভূতনি জিভ বের করে কেন কে জানে ভবভূতির দিকে ভেঙচি কেটে সরে গেল। পেচর মা সেবার আমাকে রসগোল্লা আনতে বলেছিল, ভুলে গিয়েছে বুঝি। পেচর মা মানে? আরে ওর ছেলে পেঁচো, সেও তো ভূত, তার মানে প্রেত। ট্রেনে চাপা পড়ে মারা গেছে। এত যে ভূত রেখেছো অভয়ারণ্যে, তুমি কিংবা তোমার কর্মচারীরা কেউ কখনো বিপদে পড়েনি তো? না, তা পড়েনি। বুঝতে পারছেন না, বেঁচে বেঁচে কর্মচারী রাখা হয়েছে, রীতিমতো ট্রেনিং দেওয়া হয়েছে। ভূত নিয়ে কাজ করা তো আর সহজ ব্যাপার নয়। এই সময় ভবভূতি মনে হলো তার পাঞ্জাবির পকেটে কি যেন ঢুকেছে। ঘুরেই আঁতকে উঠলেন। চেয়ারের পেছনে ঘাপটি মেরে বসে একটা বছর 9-10 ছেলে, কিন্তু সত্যি কি ছেলে, তার পকেটে একটা কালো কুচকুচে লিকলিকে হাত ঢুকিয়ে হাত রাখছে। ভবভূতি কাঁপতে কাঁপতে বললেন, কে কে? এই পেছো, কি হচ্ছে? চকলেট খুঁজছি ভূতু মামা। হাত বের কর বলছি, বের কর হাত। ছি 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 ছি, তুই নোংরা হাত কোনা কলে পকেটে ঢোকালি? মুখে চাইলি তো পারতিস। পেঁচো হি 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 করে হেসে হাত বের করে নিল। তারপর চেয়ারের পেছন থেকে উঠে দাঁড়িয়ে ভবভূতির গলায় দুহাত আঁকড়ে আবদারের গলায় বলল, একটা চকলেট দে না দাদু, দাদু দাদু। সেই সঙ্গে বেজায় রকম কাতুকুতু দিতে থাকলো। চকলেট দাও না দাদু। কি প্রচন্ড ঠান্ডা হাত। ভবভূতি দম আটকে যাচ্ছে। ভয়ে কাঁপতে কাঁপতে গো গো করতে করতে শেষ পর্যন্ত ভূতের মতোই করে হেসে উঠলেন। ঘুম থেকে উঠে ভবভূতি ফ্যাল ফ্যাল করে তাকিয়ে রইলেন কিছুক্ষণ। ও, তারপর উঠে বসলেন। দেখলেন নিজের ঘরে শুয়ে আছেন। ঘরে সকালে রোদ ঢুকছে। তার নাতি রুনু বলছে, ও দাদু দাদু দাদু, এখনো ঘুমাচ্ছ? আমি যে কখন উঠেছি। ভবভূতি আগেই ভালোভাবে দেখে নিল রুনু না পেঁচো। তারপর শুধু বললেন, দাদু একটা চকলেট দাও না, দাও না দাও না। কে? ভবভূতি চমকে উঠলেন, এও যে চকলেট চায়। কিন্তু না, মনের ভুল, স্বপ্নই দেখছিলেন বটে।